নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু কলকাতা নাইট রাইডার্স আপডেট নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের বর্তমান সময়ে সবথেকে বড় সমস্যা হচ্ছে ইনজুরি। 3 থেকে 4টে ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু এখন ইনজুরিতে পড়েছে। কলকাতা নাইট রাইডার্সের 3জন বোলার ইনজিওর্ড। তো সেইগুলো নিয়ে আলোচনা করবো যে যারা যারা ইনজিওর্ড তারা কবে ফিট হতে পারে, কবে তারা ফিরতে পারে, বা তাদের কোনো বিকল্প কলকাতা নাইট রাইডার্সের মতো টিম দেখছে কিনা, সেগুলো আমাদের আলোচনার বিষয় হবে। আমরা রিঙ্কু সিংকে নিয়েও কথা বলবো। তো অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও এই টাইপের ভিডিও আরও দেখার জন্য। আর সাবস্ক্রাইব করাটা একদমই ফ্রি, তো অবশ্যই করে রেখো। তো ফার্স্টে যদি আমরা কথা বলি রিঙ্কু সিংকে নিয়ে, তো রিঙ্কু সিংয়ের জন্য একটা বিশাল বড় মোমেন্ট। তার কারণ হচ্ছে রিঙ্কু সিং হয়ে গিয়েছে কিন্তু উত্তরপ্রদেশের ক্যাপ্টেন। তো কালকে থেকে শুরু হতে চলেছে বিজয় হাজারে ট্রফি। আর এই বিজয় হাজারে ট্রফিতে কিন্তু উত্তরপ্রদেশ দলকে লিড করতে চলেছে ক্যাপ্টেন রিঙ্কু সিং। তো মোটামুটি রিঙ্কু সিংয়ের এখন যা ব্র্যান্ড ভ্যালু, সেই হিসেবে দেখতে গেলে উত্তরপ্রদেশ দলের এখন মানে মেন মুখটা কিন্তু রিঙ্কু সিংই হয়ে গিয়েছে, এবং সেই কারণেই হয়তো তার কাছে ক্যাপ্টেনশিপ গিয়েছে। ইউপি টি20তেও সে ভালো ক্যাপ্টেনশিপ করেছিল। তবে দলে যেহেতু সিনিয়র প্লেয়ার ছিল ভুবনেশ্বর কুমার, তিনি কিন্তু সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে উত্তরপ্রদেশকে লিড করেছিলেন। নীতিশ রানার মতো প্লেয়ারও ছিল। তবে তারপরেও কিন্তু উত্তরপ্রদেশের ক্যাপ্টেনশিপ রিঙ্কু সিংয়ের কাছেই গিয়েছে। তো অ্যাজ এ ক্যাপ্টেন রিঙ্কু বিজয় হাজারে ট্রফিতে কী করে সেই দিকে আমাদের নজর তো অবশ্যই থাকবে। বাকি কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনশিপের কথাও উঠেছে যখন রিঙ্কু উত্তরপ্রদেশের ক্যাপ্টেন হয়েছে। তো সেখানে রিঙ্কুর জবাব হচ্ছে যে আমি এখনই আইপিএল এর ক্যাপ্টেনশিপ নিয়ে বেশি কিছু ভাবছি না। আমি আমার কিন্তু উত্তরপ্রদেশের মানে যে ক্যাপ্টেনশিপ করছি তাতে ফোকাস করছি। আমি যখন ইউপি টি20তে ক্যাপ্টেন করেছি তখনও সেটাকে খুব এনজয় করছি, সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। তো আপাতত আমি কিন্তু উত্তরপ্রদেশকে বিজয় হাজারে ট্রফিতে লিড করার দিকে ফোকাস রাখছি, এবং 2015-16 সালের পর আবার যাতে আমরা এই ট্রফিটা জিততে পারি সেটার চেষ্টাই আমরা করব। এই বক্তব্য কিন্তু রিঙ্কু সিং রেখেছে, এবং তার সঙ্গে এটাও বলেছে যে অ্যাজ এ ক্রিকেটার তিনি দলের হয়ে যতটা বেশি সম্ভব জায়গাতে কন্ট্রিবিউট করতে পারেন তার চেষ্টা করছেন, এবং সেই কারণে ব্যাটিংয়ের পাশাপাশি তিনি কিন্তু রীতিমতো এখন বোলিংয়েও ফোকাস করছেন। মানে রিঙ্কু কিন্তু নিজেকে একজন অলরাউন্ডার হিসেবে তৈরি করতে চাইছে, যেটা অবশ্যই দরকারি। কারণ ভারতীয় টিমেও যদি আমরা এখন দেখি যে রিঙ্কুকে যদি ভারতীয় টিমে নিজের জায়গাটা টিকিয়ে রাখতে হয়, ব্যাটিং ফিল্ডিং তো দুরন্ত আছে, তার পাশাপাশি যদি বোলিংয়ে আরও 1-2 ওভার কন্ট্রিবিউট করতে পারে সেটা অনেক বেশি হেল্প করবে। অলরেডি একটা ম্যাচ বল করে জিতিয়েওছে শ্রীলঙ্কার এগেনস্টে, বাট অ্যাজ এ প্রপার স্পিনার আর কি নিজেকে ডেভেলপ রিঙ্কু সিং করছে। তো এই গেল রিঙ্কু সিং নিয়ে আপডেট। তো অবভিয়াসলি কিন্তু ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক্য রাহানের পাশাপাশি রিঙ্কু সিংও যে কেকেআর ক্যাপ্টেন্সির একটা অপশন, সেটা মোটামুটি আইডিয়া করা যাচ্ছে। রিঙ্কু লিডারশিপ গ্রুপের কিন্তু অংশ হবে, ক্যাপ্টেন না হলেও ভাইস ক্যাপ্টেন কিন্তু হতে পারে। সেখানে কিন্তু দেখা যাক রিঙ্কু সিং এবার বিজয় হাজারের ট্রফিতে কিভাবে উত্তরপ্রদেশকে লিড করে। দেন যদি আমরা কলকাতা নাইট রাইডার্সের কিছু ইনজুরি আপডেটসের কথাই যাই, তো স্পেন্সার জনসনের কথা যদি ফার্স্টে বলি, কালকেই বলছিলাম এটা যে স্পেন্সার জনসনের কিন্তু একটা টো ইনজুরি আছে, যেই ইনজুরিটা থেকে কিন্তু সে রিকভার করছে। এমন নয় যে তার ইনজুরি লেগেছে, সে রিকভার করছে, অলমোস্ট পুরোপুরি ফিটনেসের দিকে চলে এসেছে। এবার ভেবেছিলাম হয়তো প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল হয়ে যেতে পারে, বাট আর একটু সময় লাগছে। তবে ব্রিসবেন হিটের যেটা তৃতীয় ম্যাচ বা চতুর্থ ম্যাচ, সেই ম্যাচ থেকে কিন্তু স্পেন্সার জনসন অ্যাভেলেবেল হয়ে যাবে। মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে স্পেন্সার জনসন পুরোপুরি ফিট হয়ে যাবে, তার যে ইনজুরিটা লেগেছে সেখান থেকে রিকভার করে যাবে। তো সেখানে স্পেন্সারকে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের সেরকম বিশাল কোনো ভাবনা চিন্তার জায়গা নেই, কারণ সে ফিট হয়ে যাচ্ছে। তবে যে প্লেয়ারটাকে নিয়ে একটু চিন্তা হতে পারে তার নামটা হচ্ছে অ্যান্ড্রিক নরকিয়া, যার সম্বন্ধে আগেই জানিয়েছিলাম যে নরকিয়ার একটা ইনজুরি লেগেছে এবং তার হয়তো মাস 1.5 সময় লেগে যেতে পারে সেখান থেকে পুরোপুরি ফিট হতে। দেন তার ফিটনেস ইস্যু নিয়ে প্রশ্ন থাকতে পারে, যেই কারণে হয়তো নভিনুল হক টাইপের প্লেয়ারকেও কলকাতা নাইট রাইডার্সের কথা বলে রাখা উচিত তার সঙ্গে, যে ইন কেস যদি অ্যান্ড্রিক নরকিয়া পুরোপুরি ফিট না হতে পারে তাকে কিন্তু নেওয়া যেতে পারে। তো সেটা তো আগেই আলোচনা করেছিলাম। তবে বাকি আরও যে দুটো প্লেয়ারের ইনজুরি আছে তার মধ্যে একজন তো হচ্ছে অবশ্যই উমরান মালিক। উমরান মালিকের কিন্তু জম্মু কাশ্মীর দলের হয়ে সৈয়দ মুস্তাক আলী ট্রফির শেষ কিছু ম্যাচ খেলার কথা ছিল, সেখানে কিন্তু তাকে দেখা যায়নি, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বিজয় হাজারের ট্রফিতেও কিন্তু এখনো অবধি উমরান মালিককে খেলবে কিনা সেই নিয়ে এখনো একটা প্রশ্নচিহ্ন আছে। এবার ব্যাপারটা হচ্ছে উমরান মালিক কিন্তু এনসিএতে আছে, ন্যাশনাল ক্রিকেট একাডেমি, যেখানে কিন্তু সমস্ত ভারতীয় যারা ক্রিকেটার তারা যখন ইনজিওর হয় তখন কিন্তু সেখানে যায়। এবার সেখানে এনসিএতে উমরান মালিক রিকভারি করছিল, এবং উমরান বলেছিল সে খুব তাড়াতাড়ি ফিট হয়ে ফিরবে, সৈয়দ মুস্তাক আলীরও কিছু শেষ ম্যাচ খেলবে। তবে যেহেতু এখনো অবধি উমরান মালিককে দেখা যাচ্ছে না, তার মানে এটাই ধরে নিতে হচ্ছে যে এনসিএর তরফ থেকে কিন্তু এখনো উমরান মালিক ফিট ডিক্লারেশন পায়নি। এবার কি নতুন করে কোনো চোট লাগলো, নাকি পুরোনো চোটটা থেকে এখনো পুরোপুরি রিকভারি হতে পারেনি, সেইগুলো একটু ভাবনা চিন্তার বিষয় থাকতেই পারে। তবে আমরা হোপফুল যে অবশ্যই আইপিএলে সে প্রথম থেকে অ্যাভেলেবেল থাকবে। বাট হ্যাঁ, এখন অবধি কিন্তু উমরান মালিক হয়তো পুরোপুরি নিজের ফিটনেসে আসেনি, সেই কারণেই কিন্তু জম্মু কাশ্মীরের দলে তাকে দেখা যাচ্ছে না। বাট তার আইপিএলে খেলা নিয়ে
এই সময় দাঁড়িয়ে কোনো প্রশ্নচিহ্ন নেই। তারপর যাকে নিয়ে আমরা কথা বলবো সেই নামটা হচ্ছে রহমানুল্লাহ গুরবাজ। তো রহমানুল্লাহ গুরবাজেরও কিন্তু রিসেন্টলি ইনজুরি লেগেছে এবং তার দুটো ইনজুরি লেগেছে। কি কি ইনজুরি লেগেছে সেই ডিটেলসে আমি আর যাচ্ছি না, বাট রহমানুল্লাহ গুরবাজের যে ইনজুরিগুলো লেগেছে সেই ইনজুরিগুলো থেকেও রিকভারি হতে কিছুটা টাইম লাগবে। আইপিএলের জন্য অনিশ্চিত সে নয়, আইপিএলের আগে পুরোপুরি ফিট হয়ে যাবে। গুরবাজের যে ইনজুরি লেগেছে সেই ইনজুরি থেকে তার ফিট হতে মিনিমাম কিন্তু 1 মাস লাগবে, ম্যাক্সিমাম 1.5 মাস লাগতে পারে। এটা আশা করা যেতে পারে যে গুরবাজ কিন্তু ফেব্রুয়ারি মাসে গিয়ে পুরোপুরি ফিট হয়ে যাবে। মার্চ থেকে আইপিএল, সেখানে গুরবাজেরও আইপিএল খেলা নিয়ে হয়তো খুব একটা সমস্যা হবে না। তো সেখানে কিন্তু হ্যাঁ, এটা তো ঠিক কথা যে কেকেআরের বেশ কিছু প্লেয়ারের কিন্তু ইনজুরি সমস্যা লাগছে। বাকি ইনজুরি সমস্যা আরসিবিকেও চিন্তায় রাখবে, কারণ আরসিবির ফ্রন্ট লাইন পেসার সব থেকে মেন বিদেশি ফাস্ট বোলার জস হ্যাজেলউড সে কিন্তু ইনজিওর্ড হয়ে গিয়েছে এবং সে কিন্তু ভারতের এগেনস্টে টেস্ট সিরিজ থেকে বাদ পড়ে গিয়েছে। মানে জস হ্যাজেলউডকে পরের আমরা মেলবোর্ন টেস্টে এবং সিডনি টেস্টে কিন্তু দেখতে পাবো না। এবার সেখানে আরসিবি ফ্যানেদের মাথায় চিন্তা তো অবশ্যই আসবে যে হ্যাজেলউড কবে ফিট হবে। তবে হ্যাজেলউডের যে ইনজুরিটা লেগেছে হয়তো সেটাও এক্সপেক্ট করতে পারো মাসখানেকের মধ্যে ফিট হয়ে যাবে। এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড যেটা এক্সপেক্ট করছে সেটা হচ্ছে যে ইন্ডিয়ার সঙ্গে টেস্ট সিরিজের পর অস্ট্রেলিয়া কিন্তু টেস্ট সিরিজ খেলবে হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে। সেখানে 2 ম্যাচের টেস্ট সিরিজ আছে এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড এক্সপেক্ট করছে যে হ্যাজেলউড কিন্তু ওই টেস্ট সিরিজে কামব্যাক করবে, মানে আইপিএলের আগে পুরোপুরি ফিট হয়ে যাবে। সেই নিয়ে চিন্তার কোনো জায়গা নেই, বাট তাও একটা ইনজুরি সমস্যা কিন্তু আরসিবিরও মেন পেসারের হয়ে গিয়েছে। অত অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড কিন্তু তাদের 4th টেস্ট এবং 5th টেস্টের জন্য স্কোয়াড অ্যানাউন্স করেছে এবং সেখানে বেশ কিছু চেঞ্জও আমরা দেখতে পাচ্ছি। খুব বড় স্কোয়াড তারা অ্যানাউন্স করেনি, যেহেতু অস্ট্রেলিয়াতেই খেলা, কোনো প্লেয়ারকে দরকার হলে তারা পাশ থেকে উড়িয়ে নিয়ে চলে আসতে পারবে। বাট 4th টেস্ট এবং 5th টেস্টের জন্য অস্ট্রেলিয়া যে স্কোয়াডটা অ্যানাউন্স করেছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছে এবং কী কী চেঞ্জ হয়েছে দেন সেটাও বলে দিচ্ছে। সেখানে কিন্তু কামিংস ক্যাপ্টেন, ট্রাভিস হেড ভাইস ক্যাপ্টেন, স্টিভ স্মিথ ভাইস ক্যাপ্টেন, দুটো ভাইস ক্যাপ্টেনের অপশান আছে। এবার তার সঙ্গে সিন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জোস ইংলিশ, উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, লাবুসেন, নাথান লিওন, মিচেল মার্স, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক এবং বিউ ওয়েবস্টার, এই প্লেয়ারগুলো কিন্তু আছে। এবার এখানে একটা মেজর চেঞ্জ হচ্ছে নাথান ম্যাকসুইনি, সে কিন্তু বাদ পড়ে গিয়েছে। মানে এটা ক্লিয়ার যে অস্ট্রেলিয়ার ওপেনিং কম্বিনেশনে কিন্তু পরের ম্যাচ থেকে চেঞ্জ আসতে চলেছে এবং সেখানে স্যাম কনস্টাস সেই প্লেয়ারটাই কিন্তু খেলতে চলেছে, যেই প্লেয়ারটি ইন্ডিয়া এর এগেনস্টে একটা অসাধারণ ইনিংস খেলেছিল প্র্যাকটিস ম্যাচে এবং বোধহয় সিডনি থান্ডারের হয়ে খুব ভালো খেললো প্রথম ম্যাচটায়। তো এই প্লেয়ারটিকে কিন্তু অস্ট্রেলিয়া এবার সুযোগ দিতে চলেছে। অস্ট্রেলিয়ার কিন্তু ওপেনিং কম্বিনেশনে পরের দুটো ম্যাচে চেঞ্জ হতে চলেছে। বাকি যেহেতু হ্যাজেলউড অ্যাভেলেবল নেই, তোমরা এক্সপেক্ট করতেই পারো স্কট বোল্যান্ড কিন্তু সেই জায়গাটা নিয়ে নেবে। স্কট বোল্যান্ড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, সেটাই কিন্তু অস্ট্রেলিয়ার অ্যাটাক হতে চলেছে। বাকি তারা সিন অ্যাবট এবং ঝাই রিচার্ডসনকেও ডেকে নিয়েছে। বাকি মিচেল মার্সের জায়গা নিয়েও প্রশ্ন থাকতে পারে, তারা যদি সেখানে চেঞ্জ করতে চায় সেখানে কিন্তু বিউ ওয়েবস্টার একটা প্রপার অলরাউন্ডার হিসেবে উঠে আসতে পারে। দেখা যাক অস্ট্রেলিয়া সেই চেঞ্জগুলো করে কিনা, বাট মেনলি কিন্তু অস্ট্রেলিয়ার ওপেনিং কম্বিনেশনে আমরা চেঞ্জ দেখতে পেতে চলেছি। তো গাইস, এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।